আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাফিউর খান সিয়াম, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএসসি ডিপার্টমেন্টে। আজকে আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের লেকচার 4 নিয়ে আলোচনা করব, যেখানে খুব সিম্পল বাট অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক জারণ সংখ্যা নির্ণয়, এটা নিয়ে আলোচনা করব। তবে আমার কিছু কথা আছে যে আমরা অনেকেই জারণ সংখ্যা নির্ণয় করতে পারি, বাট এটা বেসিক বা কনসেপ্ট আমরা অনেকেই বুঝি না। সো যারা এই রকম ডিলেমায় আসো, মানে যারা আসলে বেসিকটা বুঝো না বা কনসেপ্টটা বুঝো না, আমি তাদেরকে বলবো তারা ভিডিওটা না টেনে পুরোটা দেখো। আর যারা কিছুই পারো না তারা তো হচ্ছে শিখবাই। সো আর হচ্ছে আর একটা ব্যাপার যেটা আমার কাছে মনে হয় যে জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে অনেকগুলো ইন্টারেস্টিং ব্যাপার আছে, মানে অনেকগুলো ইন্টারেস্টিং কেসেস আছে। সো ওইগুলো আমরা দেখা ট্রাই করব। ওইগুলো অনেকে কভার করেনি, সো বাকিরা যা করেনি আমি তা এই ভিডিওতে দেখাবো তোমাদেরকে। সো তোমরা একটু কানেক্টেড থাকো, মানে পুরো ভিডিওটা না টেনে দেখো। তো চলো শুরু করা যাক। প্রথমে আসে হচ্ছে চার্জ বা চিহ্নযুক্ত সংখ্যা। তো চার্জ বা চিহ্নযুক্ত সংখ্যা আমাকে আগে বুঝতে হবে জারণ সংখ্যা বোঝার আগে। মানে এটা তুমি যদি বুঝো তাহলে জারণ সংখ্যা বোঝাটা খুব ইজি হবে। তো এইটা আমরা শিখবো মূলত দুই ধরনের যৌগ দিয়ে। একটা হচ্ছে আয়নিক যৌগ, একটা হচ্ছে আয়নিক যৌগ, আর একটা হচ্ছে সমযোজী যৌগ। কথাটা বুঝিও, হ্যাঁ। দুই ধরনের যৌগই তো থাকে, আয়নিক যৌগ আর সমযোজী যৌগ। তো এই দুই ধরনের যৌগ দিয়ে আমরা চার্জ বের করাটা শিখবো। তো প্রথমে আসে আয়নিক যৌগের ক্ষেত্রে। তো আয়নিক যৌগ বা অণু, যাহাই যৌগ তাহাই অণু, ঠিক আছে। যৌগগুলোকে কিন্তু অণু বলা হয়। তো ওইটা চার্জ কিভাবে নির্ণয় করতে হয়? আয়নিক যৌগ আগে হয় কিভাবে, মানে একটা পরমাণু কি করে, ইলেকট্রন দান করে বা ইলেকট্রন ছেড়ে দেয়, আর একটা পরমাণু সেই দানকৃত ইলেকট্রনটা গ্রহণ করে বা নিজের দিকে টেনে নেয়। সো এটাই হচ্ছে আয়নিক বন্ধন। আর এই যে যে কয়টি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ, মানে একটা পরমাণু যেটা ত্যাগ করছে বা আরেকটা পরমাণু যেটা গ্রহণ করছে, সেটাই সেই পরমাণুটার চার্জ বোঝায়। তো আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি তাহলে দেখবা খুব ইজি হচ্ছে। ধরো একটা এক্সাম্পল, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। এইখানে আমরা আগে একটা ব্যাপার শিখবো, সেটা হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়ন। আচ্ছা, যে কোনো আয়নিক যৌগের ক্ষেত্রে প্রথম যে পরমাণুটা আছে বা মৌলটা আছে, এখানে প্রথম পরমাণু বা মৌলকে অ্যালুমিনিয়াম না, এ হচ্ছে 1 নাম্বার। আর দ্বিতীয়টাকে অক্সিজেন না, অক্সিজেন। আচ্ছা, তাহলে প্রথমটাকে আমরা বলি হচ্ছে ক্যাটায়ন। প্রথমটাকে আমরা কি বলি? ক্যাটায়ন, আয়নিক যৌগের ক্ষেত্রে। আর দ্বিতীয় মৌলটাকে আমরা বলি হচ্ছে অ্যানায়ন। অ্যানায়ন। আচ্ছা, ক্যাটায়ন কি চার্জ যুক্ত বলতো ভাইয়া? পজিটিভ চার্জ যুক্ত বা ধনাত্মক চার্জ যুক্ত। আর অ্যানায়ন নেগেটিভ চার্জ যুক্ত, তাই না? এটা তো আমরা জানি। এতটুকু বুঝছো? এতটুকু বুঝলে মনে করো তুমি অর্ধেকটা বুঝে ফেলছো। এখন এই যৌগটা যদি আমি আবার লিখি যে Al2O3, এইখানে 2 আর 3, মানে এই যে 2 একটা আছে, 3 একটা আছে, এইটা দ্বারা কিছু বুঝি? এটা দ্বারা আমরা দুইটা জিনিস বুঝি, যে অ্যালুমিনিয়াম অক্সাইডে অ্যালুমিনিয়াম আছে 2টা আর অক্সিজেন আছে হচ্ছে 3টা। এটা হচ্ছে প্রথম কথা, এটা আমরা বুঝি। দ্বিতীয় কথা হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজনী এই যে অক্সিজেনের পাশে, আর অক্সিজেনের যোজনী কি অ্যালুমিনিয়ামের পাশে। আর যোজনীগুলোই মূলত হচ্ছে আয়নিক যৌগের চার্জ হিসেবে কাজ করে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, এটা এটার মাথার উপরে লিখলাম, হ্যাঁ। আর অক্সিজেনের যোজনী কত? 2, অক্সিজেনের মাথার উপর লিখলাম। অ্যালুমিনিয়াম কি এখানে ক্যাটায়ন, এই যে এখান থেকে পড়ছি ক্যাটায়ন। সো ক্যাটায়ন কি চার্জ যুক্ত? পজিটিভ চার্জ যুক্ত। আর অক্সিজেন কি নেগেটিভ চার্জ যুক্ত। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডে অ্যালুমিনিয়ামের চার্জ কত? +3। আর অক্সিজেনের চার্জ কত? -2। সো এতটুক কথা বুঝছো যে আসলে আয়নিক যৌগ বা অণু যেটা আছে সেটা চার্জ কিভাবে বের করে। সো খুবই সিম্পল। বা ধরো হচ্ছে আহ NaCl। NaCl NaCl এ সোডিয়ামের চার্জ কত? অ্যালুমিনিয়ামের পাশে কত আছে? 1 আছে। সো +1 যেহেতু ক্যাটায়ন। আর সোডিয়ামের পাশে কত আছে? একই আছে। সো -1। ওকে। আবার আরেক ধরনের যৌগ হইতে পারে, যেমন ধরো হচ্ছে জিঙ্ক সালফেট, ঠিক আছে। এখানে জিঙ্ক একটা মৌল আর সালফেট হচ্ছে একটা কি যৌগ মূলক। এখন সালফেটের যোজনী কত? SO4 2-, তাই না? এটার আয়ন। আর এটার যোজনী কত? এটার যোজনী হচ্ছে কিন্তু 2, তাই না? এটা যোজনী 2। আর জিঙ্কের যোজনী কত? জিঙ্কের যোজনী কিন্তু হচ্ছে 2। সো এইখানে আমার 2 ছিল আর এখানে 2 ছিল। যেহেতু কাটাকাটি যাচ্ছে সেহেতু কিন্তু আমরা এই দুইটা লিখি না।
তার সেই জন্যই কিন্তু জিঙ্কের এখানে চার্জ কত হবে, +2 হবে না? কারণ হচ্ছে সালফেটের পাশে কত ছিল, 2 ছিল, সো +2। আর সালফেটের কত হবে, -2ই থাকবে, জিঙ্কের পাশে ছিল। কিন্তু আমরা জিঙ্ক সালফেট আমরা হচ্ছে কিভাবে লিখি, সালফেট এইভাবে লিখি, দুইটা লিখি না, কারণ হচ্ছে কি 2 হচ্ছে কাটাকাটি চলে যায়। সো এই 3 ধরনের যৌগ নিয়ে আমাদের ডিল করা লাগতে পারে আয়নিক ক্ষেত্রে। এখন এই যে +3 আর -2 এটা দ্বারা আসলে কি বোঝায়, এটা দ্বারা যেটা বোঝায় এই যে ধনাত্মক চিহ্ন মানে হচ্ছে ক্যাটায়ন, কোন পরমাণু ইলেকট্রন ছাড়ার প্রবণতা। এই যে +3 এটা দ্বারা বোঝায় যে হচ্ছে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ছেড়েছে, অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ছেড়েছে বা ত্যাগ করেছে, এবং ত্যাগ করে কি হয়েছে, অ্যালুমিনিয়াম 3+। মানে এইখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে কি হয়, প্লাস হয় আর কি, যে যদি ছাড়ে তাহলে পজিটিভ হয়। আর এইখানে দেখো নেগেটিভ চার্জ মানে কি বোঝায়, ঋণাত্মক চিহ্ন দ্বারা যে কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, মানে কি অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করেছে কয়টা, ইলেকট্রন গ্রহণ করেছে 2টা, এবং সে হয় কি নেগেটিভ চার্জযুক্ত। অর্থাৎ এখানে যদি পজিটিভ হয় এখানে কি হয়, নেগেটিভ হয়, মানে যদি গ্রহণ করে তাহলে নেগেটিভ চার্জ হয়। বুঝতে পারছি? যদি না বুঝে তাহলে এটা দিয়ে বুঝি, তাহলে কি হচ্ছে এখানে সোডিয়াম +1, তার মানে কি সোডিয়াম একটাই ইলেকট্রন ছেড়েছে, যার কারণে সোডিয়াম প্লাস হয়েছে। আর ক্লোরিন কি করেছে, একটা ইলেকট্রন রিসিভ করেছে, তাই না? ওকে, জিঙ্ক সালফেটে তাহলে কি হচ্ছে, জিঙ্ক -2টা ইলেকট্রন, জিঙ্ক 2+ হচ্ছে, আর SO4 +2 ইলেকট্রন, তাহলে কি হচ্ছে SO4 2-, বুঝছি? মানে জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করেছে এবং সেই 2টা ইলেকট্রন সালফেট গ্রহণ করেছে। এর মাধ্যমে কি বোঝা যাচ্ছে আমাদের হচ্ছে ধনাত্মক চিহ্ন দ্বারা কি বোঝায়, ঋণাত্মক চিহ্ন দ্বারা কি বোঝায়, আমরা ক্যাটায়ন বুঝলাম, অ্যানায়নও বুঝলাম, আমরা চার্জও বুঝলাম আয়নিক যৌগের ক্ষেত্রে। এবার আমরা যদি সমযোজী যৌগে যাই, সমযোজী যৌগ বা যে অণু তার চার্জ আসলে তুমি এমনিতে বের করতে পারবে না। এই যে এইখানে যেমন বের করতে পারছো আয়নিক যৌগের ক্ষেত্রে, এইখানে আসলে তুমি বের করতে পারবে না। ধরো C6 একটা যৌগ, সমযোজী যৌগ H12O6, এখানে তুমি কিন্তু ক্যাটায়ন আর অ্যানায়ন বেরই করতে পারবে না, যে কে ক্যাটায়ন কে অ্যানায়ন, মানে খালি চোখে। তো এখানে আমাকে সাধারণত চার্জ বের করার জন্য জারণ সংখ্যা বের করতে হয়। আর জারণ সংখ্যাই মূলত হচ্ছে কোনো অণুতে পরমাণুগুলোর চার্জ আর কি বুঝায়, যে চার্জটাই জারণ সংখ্যা হিসেবে গণ্য হয়। সো জারণ সংখ্যা বের করলেই আমরা এদের চার্জগুলো বের করতে পারবো। জারণ সংখ্যা কি, যে এখানে আমরা বের করি যে কার্বনের চার্জ কত, ওইটাই কার্বনের জারণ সংখ্যা, হাইড্রোজেনের চার্জ কত, ওইটাই কার্বনের হাইড্রোজেনের জারণ সংখ্যা, অক্সিজেনের চার্জ কত, ওইটা অক্সিজেনের জারণ সংখ্যা। তো ধনাত্মক চিহ্ন ঋণাত্মক চিহ্ন তো বুঝছি, এখন আমরা শিখবো হচ্ছে জারণ সংখ্যা কিভাবে বের করে। তো জারণ সংখ্যা কি, জারণ সংখ্যা আমি এখনই বললাম যে অণু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত কোনো পরমাণুর ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকেই জারণ সংখ্যা বলে। অর্থাৎ আমরা যে এখানে করেছি যে অ্যালুমিনিয়ামের চার্জ কত, +3, তাহলে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কত, জারণ সংখ্যাও কিন্তু হচ্ছে +3। আর অক্সিজেনের জারণ সংখ্যা কত, -2। অর্থাৎ যে অণু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত কোনো পরমাণু ধনাত্মক বা ঋণাত্মক যে চার্জটাই আছে ওইটাই হচ্ছে জারণ সংখ্যা বোঝায়। অর্থাৎ তুমি যে চার্জ বের করতে পারো, জারণ সংখ্যা অটোমেটিক বের হয়ে যাবে। এইটা হচ্ছে প্রথম প্রপার্টি। সেকেন্ড কথা, যে এটা ধনাত্মক হতে পারে, ওই যে অ্যালুমিনিয়ামের +3 দেখলাম, আর ঋণাত্মক হইতে পারে, অক্সিজেনের -2 দেখলাম, পূর্ণ সংখ্যা হইতে পারে, 3 কি একটা পূর্ণ সংখ্যা, তাই না? +3 মানে 3 একটা পূর্ণ সংখ্যা, -2 2 একটা পূর্ণ সংখ্যা, শূন্যও হইতে পারে, শূন্যও হইতে পারে। এটা আমরা দেখব, এগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই, এগুলো হচ্ছে আমরা সামনে প্র্যাকটিস করতে করতে অনেক কিছু ডিসকভার করব। এবং এটা ভগ্নাংশ হইতে পারে, কখন ভগ্নাংশ এটা আমরা দেখব প্র্যাকটিস করতে চাই। আপাতত এগুলো জাস্ট একটু মনে রাখো। আর জারণ সংখ্যা, একই মৌলের জারণ সংখ্যা বিভিন্ন মৌলে বিভিন্ন হতে দেখা যায়। যেমন ধরো মৌলে না সরি বিভিন্ন যৌগে, বিভিন্ন যৌগে বিভিন্ন হতে দেখা যায়। যেমন ধরো তোমার কাছে দুইটা যৌগ আছে, FeCl2 আর হচ্ছে FeCl3। এইখানে বলতো আয়রনের চার্জ কত, +2 না? এই যে ক্লোরিনে যা আছে সেটা, আর আয়রন কি একটা ক্যাটায়ন, সো +2, আর ক্লোরিনের -1, তাই না? আর এখানে কত, +3। তাহলে দেখছো একটা মৌলের জারণ সংখ্যা মানে চার্জটাই জারণ সংখ্যা না, এই যে, তাহলে এই জারণ সংখ্যা কত হবে, জারণ সংখ্যা
জারণ সংখ্যা কিন্তু হবে তোমার +2, এই যে এইখানে +2 হবে, আর এইখানে জারণ সংখ্যা কত হবে +3, অর্থাৎ একই মৌলের জারণ সংখ্যা বিভিন্ন যৌগে বিভিন্ন হতে দেখা যেতে পারে, যেটার উৎকৃষ্ট উদাহরণ এটাই। এবং আমরা অনেক দেখব, তুমি মানে বিরক্ত হয়ে যাবে এত প্র্যাকটিস করতে করতে। সো জারণ সংখ্যা সম্বন্ধে যা জানা দরকার আমরা জানছি। এবার আমরা যেটা করব যে জারণ সংখ্যা আসলে নির্ণয় করে কিভাবে, অনেকগুলো রুল আছে, যেমন এই 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 অনেকগুলো রুল আছে। সো আমরা প্রত্যেকটা এখন দেখব, একটা 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 করে আমি তোমাকে জাস্ট বুঝাই। তো প্রথমে বলছে ধাতু সমূহের জারণ সংখ্যা ধনাত্মক হয় এবং অধাতু সমূহ জারণ সংখ্যা কি হয় ঋণাত্মক হয়। এটা তো আমরা এখান থেকে বুঝলাম না। এই যে এখানে দেখো, যারা ধাতু, অ্যালুমিনিয়াম একটা ধাতু না, সো ওর জারণ সংখ্যা কি হয়েছে, এই যে +3 হয়েছে। আর অক্সিজেনের জারণ সংখ্যা কি হয়েছে -2, যেটা একটা অধাতু। বা আমরা যদি অন্য একটা এক্সাম্পল নেই, তুমি বলতেই পারো যে ভাইয়া তুমি তো একটাই এক্সাম্পল নিচ্ছ বারবার। ধরো আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখানে ধাতুকে ম্যাগনেসিয়াম, অধাতুকে ক্লোরিন। সো ম্যাগনেসিয়ামের চার্জ কত +2, আর ক্লোরিনের চার্জ কত -1, এই যে এখানে 1 আছে। তাহলে জারণ সংখ্যা কত, জারণ সংখ্যাগুলো যদি আমরা দেখি, চার্জ সংখ্যাটাই, তাই না? জারণ সংখ্যা সমান কি চার্জ সংখ্যা না, চার্জ সংখ্যা, তাই না? তাহলে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কত +2, আর ক্লোরিনের জারণ সংখ্যা কত -1। ম্যাগনেসিয়াম কি একটা ধাতু, ক্লোরিন কি একটা অধাতু। সো ধাতুতে জারণ সংখ্যা সবসময় পজিটিভ হয়, আর অধাতুতে জারণ সংখ্যা সবসময় কি হয় নেগেটিভ হয়। ওকে, সো প্রথম রুল ডান। সেকেন্ড রুল, নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলে জারণ মান 0 হয়। নিরপেক্ষ পরমাণু বলতে যাদের কোনো চার্জ নাই, যেমন ধরো একটা পরমাণু ক্লোরিন, যেমন ধরো হাইড্রোজেন, এদের কোনো চার্জ আছে নাই। এরা কি মুক্ত? হ্যাঁ মুক্ত, কারণ এরা কারোর সাথে যুক্ত হয়নি। যুক্ত হইলে বলতে এই যে এটা বুঝে যে ম্যাগনেসিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, বাট ক্লোরিন কি কারোর সাথে যুক্ত হয়েছে নিজের ব্যতীত? না। হাইড্রোজেন না। তাহলে এদের জারণ মান কত হবে 0 হবে, যে এখানে 0। এদের মাথার উপর যেমন +2 লিখছি, এদের মাথার উপর কত লিখবো 0। সো মুক্ত মৌল বা নিরপেক্ষ পরমাণু, এদের জারণ মান কি হবে সবসময় 0 হবে। ওকে, থার্ড রুল, নিরপেক্ষ যৌগে, নিরপেক্ষ কোন একটা যৌগে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা 0 হয়। নিরপেক্ষ যৌগ মানে যে যৌগের কোনো চার্জ নাই, যেমন ধরো Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড, এই যৌগের কোনো চার্জ আছে না, তাহলে এর মোট জারণ মান কত হবে 0। মানে অ্যালুমিনিয়ামের নিজের জারণ মান আছে, অক্সিজেনের নিজের জারণ মান আছে, কিন্তু মোট যে জারণ মানটা, এই যৌগের মোট জারণ মান কত হবে 0 হবে। যেমন ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটার মোট জারণ মান কত হবে 0 হবে। যেমন ধরো জিঙ্ক সালফেট, এটাও 0 হবে। যেমন ধরো HCl, এটারও মোট জারণ মান কি হবে 0 হবে। সো যারা নিরপেক্ষ তাদের জারণ সংখ্যা কি হয় 0 হয়, মোট জারণ সংখ্যা। এবং আধান বিশিষ্ট আয়নে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যা আধান সংখ্যার সমান হয়। তো আধান বিশিষ্ট আয়ন কি কি হইতে পারে, যেমন ধরো SO4 2- সালফেট। সো এর মোট জারণ সংখ্যা কত হবে -2 হবে। মোট জারণ সংখ্যা তার আধানের সমান হবে, -2 হবে। যেমন ধরো H+, এইটার জারণ সংখ্যা কত হবে +1, মোট জারণ সংখ্যা। তারপর ধরো S4O6 2-, যেটাই লিখছি কোনো সমস্যা নেই। এখানে তোমার মোট আধান কত 2- না, তাহলে এখানে মোট জারণ সংখ্যা কত হবে -2। কথাটা বুঝতে পারছো যে নিরপেক্ষ যৌগ যারা, তাদের মোট জারণ সংখ্যা 0 হয়, আর যাদের আধান আছে তাদের ওই আধান সংখ্যাটাই মোট জারণ সংখ্যা। সো এতটুকু বুঝলে তুমি মনে করো 50% বুঝে গেছে। এবার বাকি 50% বুঝছি, আসো। এবার এইটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখবা যে শুধুমাত্র ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1 হয়, বাকি সময় +1 হয়। কখন কার জারণ সংখ্যা কত হবে ওটা আমরা বুঝবো, বাট এটা একটু এক্সেপশনাল। যে ধাতব হাইড্রাইড বলতে ধরো NH3, এইখানে হাইড্রোজেনের জারণ মান হবে -1, আর নাইট্রোজেন হবে +3। কিন্তু অন্য যে কোনো ক্ষেত্রে, যেমন ধরো H2O, এই ক্ষেত্রে +1 হবে হাইড্রোজেন আর -2 অক্সিজেন। মানে অন্য যে কোনো ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান +1ই হয়, কিন্তু শুধুমাত্র ধাতব হাইড্রাইডে তোমার মানে হাইড্রোজেনের জারণ মান কি হবে -1, মানে -1 হবে। এটা একটু মাথায় রাখবা সবসময়। এবং কিছু মৌলের জারণ সংখ্যা একাধিক,
সাধারণত 21 থেকে 30 যারা আমাদের অবস্থান্তর মৌল আছে পর্যায় সারণীতে 21 থেকে 30 তারা জারণ সংখ্যা একাধিক দেখায়। তার সাথে হচ্ছে সালফার দেখাইতে পারে, ফসফরাস দেখাইতে পারে, ক্লোরিন দেখায়, এরকম অনেকগুলো মৌল আছে যারা দেখায়, আমরা আস্তে আস্তে বুঝবো। এখন শুধু মাথায় রাখো যে হচ্ছে কিছু মৌল জারণ সংখ্যা একাধিক হয়, যেমন আমরা বললাম না যে FeCl2 FeCl3, যেমন FeCl2 তে Fe জারণ মান +2 আর FeCl3 তে Fe জারণ মান কত +3। সো একটা মৌল জারণ মান একাধিক হইছে, একবার 2 হইছে আর একবার কত হইছে 3 হইছে, এরকম অনেকেই হইতে পারে। ওকে, পারঅক্সাইড এটা একটা ইম্পর্টেন্ট কথা। হাইড্রোজেনেরটা যেরকম পড়ছি এটাও এরকম একটু পড়ি যে পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1 হয়। ওকে, অক্সিজেনের। সো পারঅক্সাইড বলতে কি বোঝায়? এই যে H2O2 অক্সিজেন আর হচ্ছে হাইড্রোজেন মিলে তোমার হচ্ছে যে পারঅক্সাইড, এটার নাম হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড বা শুধু পারঅক্সাইডও বলা হয়। এবং এইখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -1, ঠিক আছে? আর হাইড্রোজেনের কত হয় এটা তুমি বের করতেই পারবা। সো এই যে পারঅক্সাইড যেগুলো আছে এখানে অক্সিজেনের জারণ মান কত হয়? -1 হয়। সো তুমি এটা বেরও করতে পারবা, এটা আমরা বের করে দেখাবো পরে, যেহেতু আমরা এখন শিখিনি কিভাবে বের করতে হয় জারণ সংখ্যা। সো এখন আমি বলতেছি না, জাস্ট একটু মাথায় রাখো যে পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হয় -1। আর সুপার অক্সাইড যেমন হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড। সো এইখানে অক্সিজেনের জারণ মান হয়েছে -1/2। কিভাবে হয় আমরা একটু পরে যখন শিখবো জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, তখন আমি এটা দেখাই দিয়ে যাবো, প্রমিস। এখন জাস্ট মাথায় রাখো যে সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হয়েছে -1/2। ওকে, এবার কিছু মৌলের জারণ সংখ্যা সবসময় ফিক্সড। কাদের কাদের জারণ সংখ্যা সবসময় ফিক্সড থাকে? মানে তুমি যদি একটা যৌগ দেখো আর যদি ওই মৌলটাকে দেখো, তাইলে ওর জারণ সংখ্যা ওইটাই হতে বাধ্য। যেমন গ্রুপ 1-এ যারা আছে ক্ষার ধাতু, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের জারণ মান সবসময় +1, কিন্তু হাইড্রোজেনের জারণ মান কিন্তু একটা সময় -1 হইতে পারে। কখন -1 হয়? শুধু যখন হচ্ছে ধাতব হাইড্রাইড হয় তখন -1 হয়, এবং বাকি প্রত্যেকটা ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ মান +1 হয়। এবং গ্রুপ 2 যারা মৃৎক্ষার আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম ডট ডট ডট, এদের জারণ মান সবসময় কি হবে? +2 বা +2 হবে। এটা একটু মাথায় রাখবা। মানে তুমি যে কোনো যৌগে যদি দেখো যে ওখানে বেরিলিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, তাহলে ওদের জারণ মান বসে দিবা +2, আর কোনো কথা নেই। ওকে, এবং ফ্লোরিনের জারণ মান সবসময় -1। ফ্লোরিন যেটা আছে, তুমি যদি কোনো একটা যৌগে দেখো ফ্লোরিন আছে, ও জারণ মান -1। তারপর অ্যালুমিনিয়াম যে আছে ও জারণ মান +3। তারপর অক্সিজেন আছে -2 হয়, কিন্তু আমরা যেটা বলছি যে পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান হয় -1 আর সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান হয় হচ্ছে -1/2। এতটুকু বুঝছো? এতটুকু বুঝলো শেষ, মানে একদম পুরো। তোমাকে এখন আমি শিখাবো যে কিভাবে জারণ মানটা যাচ্ছে একটু ক্যালকুলেট করতে হয়, শেষ। এবার একটা কথা, যে এদের বাদে এই যে আমি যে শিখছি গ্রুপ 1, গ্রুপ 2, ফ্লোরিন, অ্যালুমিনিয়াম, অক্সিজেন, এদের বাদে সবার জারণ মান কিন্তু ফিক্সড না। মানে ওদের জারণ মানটাই আমাকে বের করতে বলে পরীক্ষায়। যাদেরটা ফিক্সড ওটা তুমি মুখস্থ বসাইতে পারবা, আর যাদেরটা ফিক্সড না ওইটাই পরীক্ষা আমাকে দিবে এবং বলবে যে এর জারণ মানটা তুমি নির্ণয় করে দেখাও আমাকে। মূলত তাদের জারণ মানই আমাকে বের করতে বলে, যাদেরটা আসলে ফিক্সড না। তো চলো এবার দেখি জারণ মান আমরা কিভাবে বের করি। তো এই যে 4টা নিয়ম আছে, এটা জাস্ট থিওরিটিক্যাল, তোমার যদি মনে না থাকে তাহলে তুমি এটা দেখতে পারো। আমরা একটা ম্যাথ করি, মানে হচ্ছে সংখ্যা নির্ণয় করি একটা, ওইটা থেকে আমরা হচ্ছে জাস্ট এগুলো বলি। তো আমাকে বলছে নিম্নোক্ত মৌলগুলোর জারণ মান নির্ণয় করো। এই যে যারা হচ্ছে রেড মার্ক করে না, এই যে ক্রোমিয়াম, তারপর এই যে সালফার, এদের জারণ মানটা আমাকে বের করতে বলছে। তো আমরা প্রথমে কি করব, যাদের জারণ মান বের করতে বলছে, 1 নাম্বারটা দেখো, যার জারণ মান বের করতে বলবে তাকে আমরা এক্স ধরবো। তাহলে কি লিখবো আমরা, যে ধরি ক্রোমিয়ামের জারণ মান কি এক্স। ওকে, এটা আমাদের প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ বলছে অণুতে বা যৌগমূলকে 2 ধরনের হইতে পারে, মানে জারণ মান মানে বের করতে বলতে পারে। অণুরও জারণ মান বের করতে পারে যে কোনো একটা মৌলের, বা যৌগমূলকেও যে কোনো একটা মৌলের জারণ মান বের করতে পারে। সো অণুতে বা যৌগমূলকে সকল পরমাণুর জারণ সংখ্যা তার নিজ নিজ পরমাণু সংখ্যা দ্বারা গুণ করব এবং যোগ করব। তাহলে এটা কি বলছে, এই যে আমার যে
পরমাণুটা আছে বা মৌলটা আছে পটাশিয়াম, এর জারণ মান কত হবে? পটাশিয়াম কোন গ্রুপের বলো তো? এই যে গ্রুপ 1 এর না, তো এদের জারণ মান সবসময় কি +1 না? সো এই যে +1, এই যে +1 করলাম, আর এর কয়টা পরমাণু আছে এখানে? দুইটা। পটাশিয়াম কয়টা আছে? দুইটা। এই যে 2 গুণ করলাম করলাম তারপর কি করব? প্লাস করব। প্লাস কারটা? ক্রোমিয়াম। ক্রোমিয়াম কি ধরছে? এক্স। আর এর কয়টা আছে ক্রোমিয়াম? দুইটা আছে, সো 2। তারপর কি করব? প্লাস অক্সিজেন। অক্সিজেন জারণ মান কত? -2। এটা আমি বলছি না যে হচ্ছে অক্সিজেনের জারণ মান সবসময় -2, শুধুমাত্র পারঅক্সাইড আর সুপার অক্সাইড ছাড়া। সো এখানে তো পারঅক্সাইড বা সুপার অক্সাইড এটা না, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। সো এখানে কি হবে? -2। -2 ইনটু কত? 7টা আছে, তো 7, এই যে 7। এটার সমান কত হবে বলো তো? এটা সমান হবে কত? নিরপেক্ষ যৌগ না এটা একটা, তাহলে তার মোট জারণ সংখ্যা কত হবে? 0 হবে। এই যে তার যে নিরপেক্ষ যৌগ, তার মোট জারণ সংখ্যা 0। এবার আমি কি করব? জাস্ট এক্সটা বের করব, আমার কাজ শেষ। তাহলে দেখো এটা কত আসতেছে? এটা আসতেছে 2 প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল 0। তাহলে কি হচ্ছে? 2x মাইনাস 12 ইকুয়াল 0। তাহলে 2x ইকুয়ালস 12। তাহলে আমরা কি পাচ্ছি? x ইকুয়ালস টু 6, তাই না? 12/2 6। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6। এইখানে না তোমাকে প্লাসটা মেনশন করে দিতে হবে, পজিটিভ না নেগেটিভ এটা কিন্তু তোমাকে বলতে হবে জারণ সংখ্যার ক্ষেত্রে। না হলে কিন্তু একটা কি বলে, একটা হচ্ছে কনফিউশন ক্রিয়েট করবে এবং তোমার মার্ক কেটে দিতে পারে। সো দ্বিতীয়টাতে যাই, সালফিউরাস অ্যাসিড H2SO3। তাহলে কি করব? ধরি সালফারের জারণ সংখ্যা কত? x। তারপর কি করব? হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1। সব ক্ষেত্রেই +1, শুধু কোথায় -1 হয় আবার মনে করাই দিই। শুধুমাত্র -1 হতে পারে হচ্ছে ধাতব হাইড্রাইডে, সেখানে -1 হয়, এবং বাকি সব জায়গায় যেখানে যেখানে পাবো সেখানে আমরা কি করব? +1 বসাবো। হাইড্রোজেন আছে কয়টা ভাইয়া? 2টা। তারপর কি আছে? সালফার। প্লাস করতে হবে, সমষ্টি প্লাস। প্লাস কি? সালফার আমরা ধরছি x, প্লাস অক্সিজেন কত? -2 ইনটু কত? 3 ইকুয়ালস টু 0। তাহলে কত হচ্ছে? 2 প্লাস ইকুয়ালস টু 0, এটা বুঝছো তো? ইকুয়ালস টু 0 কারণ এটা কিন্তু একটা নিরপেক্ষ যৌগ, মানে এটার কোনো আধান নাই। প্লাস 2 প্লাস x প্লাস এটা হচ্ছে -6 ইকুয়ালস হচ্ছে 0, তাই না? ক্যালকুলেশন তো পারোই। x -4 ইকুয়ালস 0। তাহলে x সমান কত? +4। তাহলে সালফিউরাস অ্যাসিডে সালফারের জারণ মান কত? s ইকুয়ালস টু +4। বুঝছি, একদম ইজি। এবার ধর 3 নাম্বারটা করবো, এটা তোমার কাছে আরো ইজি লাগবে। সো এখানে বলছে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা নির্ণয় করতে। তাহলে আমরা কি করবো? আগে বলবো ধরি ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কি হবে? x। তাহলে পটাশিয়ামের জারণ সংখ্যা কত? +1। পটাশিয়াম আছে কয়টা? একটাই, দরকার নেই আর গুণ করার। x প্লাস অক্সিজেন কত? -2 ইনটু 4। তাহলে কত হবে? ইকুয়ালস টু 0, কারণ এখানে কোনো আধান নাই বা কোনো চার্জ নাই। ওকে, তাহলে কি হচ্ছে? +1 প্লাস x -8 ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু আসবে কত? +7 আসবে, তাই না? তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত হবে? +7। ওকে, জিঙ্ক সালফেটে জিঙ্কেরটা বের করতে বলছে। তাহলে ধরবো কি? ধরি জিঙ্ক ইজ ইকুয়ালস টু x, মানে জিঙ্কের জারণ সংখ্যা x। সুন্দর করে লিখে দিও বাংলায়। তাহলে কি হবে? x প্লাস x, তো জিঙ্ক তো একটাই আছে, সো x এর সাথে কিছু গুণ নাই। সালফারের জারণ মান কত? ওয়েট, সালফারের জারণ মান যদি না বলা থাকে, আমরা একবার বলছিলাম না যে সালফারেরটা কিন্তু আমরা করিনি। সালফারের জারণ মান যদি না দেওয়া থাকে তাহলে ধরে নিবা যে সালফারের জারণ মান হচ্ছে +6। ওকে, এটা একটু ধরে নিবা। যদি সালফার কোথাও দেয় এবং অন্য কোনো মৌলের সাথে দেয় এবং সালফারটা যদি না বের করতে বলে, সালফারটাই মূলত বের করতে বলে, বাট যদি না দেওয়া থাকে তাহলে সালফারটা ধরে নিবা হচ্ছে +6। ওকে, +6। সালফার একটাই আছে এবং প্লাস অক্সিজেন কয়টা আছে? 4টা, সো -2 ইনটু 4 ইকুয়ালস টু 0। তাহলে হবে হচ্ছে x +6 -8 ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু আসতেছে হচ্ছে +2। বুঝতে পারছো? ইজি। সো x এর ভ্যালু হচ্ছে +2। ওকে, এরপর আসো হেক্সাফ্লুরোসিলিসিক অ্যাসিড H2SiF6। সো এখানে সিলিকন এটা বের করতে বলছে। সো সিলিকন একটা আমরা কি ধরবো?
এক্স ধরবো, হাইড্রোজেন কত প্লাস 1 ইন্টু কত হবে 2 হবে, কারণ দুইটা পরমাণু আছে, প্লাস এক্স প্লাস ফ্লোরিন কত হবে বলো তো? ফ্লোরিনের কিন্তু -1 হয় সব ক্ষেত্রেই। সো -1 ইন্টু 6 ইকুয়ালস টু কত হবে 0 হবে, যেহেতু নিরপেক্ষ যৌগ। তাহলে 2 প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল 0। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে +4। সো সিলিকনের যার মান কত +4। থায়োসালফেট H2O3 2-, এইখানে দেখো একটা আধান যুক্ত একটা যৌগমূলক বা চার্জযুক্ত একটা যৌগ। তাহলে সালফারটা বের করতে বলছে, এখানে সালফারটা আমরা কি ধরবো এক্স ধরবো। তাহলে কি হচ্ছে এক্স ইন্টু 2, কারণ সালফার দুইটা আছে, প্লাস অক্সিজেনের কত হয় -2 ইন্টু অক্সিজেন আছে কত 3টা, এই যে এখানে 3 দিলাম, আর সমান কি হবে তার আধানের সমান, তাই না? মানে মোট জারণ সংখ্যা তার আধানের সমান হয় না একটা আধানযুক্ত যৌগের। তাহলে -2 তার যে আধানটা সেখানে বসাতে হবে, +2 হইলে +2 বসাইতে, যেহেতু এখানে -2 আছে -2 বসালাম। এবার ক্যালকুলেট করো, তাহলে 2x মাইনাস 6 ইকুয়ালস টু -2। তাহলে 2x ইকুয়ালস টু -2 প্লাস 6, তাহলে কি হচ্ছে 2x ইকুয়ালস টু তোমার হচ্ছে +4, তাই না? +4 না, -2 প্লাস 6, সো +4। সো x এর ভ্যালু হচ্ছে +2। সো আমাদের থায়োসালফেটে সালফারের জারণ মান কত +2। সো এই যে নামগুলো একটু মাথায় রেখো, আমি লিখে দিছি, সো একটু কষ্ট করে মনে রেখো যে কোনটার নাম কি, দেখবো পরীক্ষা হলে অনেক সময় কাজে লেগে গেছে। ওকে, টেট্রাথায়োনেট অ্যানায়ন S4O6 2-, S4O6 2-। তাহলে এখানেও সালফার চাইছে, সালফার কি ধরবো এক্স। তো এক্স ইন্টু 4, সালফার 4টা আছে, এই যে 4টা, প্লাস অক্সিজেন কত -2 ইন্টু কত 6 ইকুয়ালস টু কত -2, মানে টোটালটা কি হবে তার আধানের সমান। সো 4x -12 ইকুয়ালস টু -2। সো 4x ইকুয়ালস টু কত হচ্ছে এখানে 10, আর x সমান তাহলে কত হবে 10/4 ইকুয়ালস টু কি +2.5। তাহলে দেখছো যে জারণ সংখ্যা কি হইতে পারে ভগ্নাংশ হইতে পারে, জারণ সংখ্যা ভগ্নাংশ হইতে পারে। এটা আমরা প্রথম দিকে যখন বলছি এই যে জারণ সংখ্যা ভগ্নাংশ হইতে পারে, তোমাকে জাস্ট বলছি না যে ট্রাস্ট করে নাও, আমরা প্র্যাকটিস করতে করতে বের করব, বের করে ফেললাম। এগুলো মুখস্থ করার কিছু নেই, জাস্ট শুরুতে একটু ট্রাস্ট করতে হবে আমাকে, বুঝছো? তাইলেই হবে। সো +2.5। এইটা এইটা ম্যাঙ্গানিজেরটা বের করতে বলছে, পারবা না? বেরিয়াম কত +2, ফ্লোরিন কত -1। সো ম্যাঙ্গানিজটা ধরবো হচ্ছে আমরা এক্স ধরবো। সো +2, বেরিয়াম একটাই আছে, প্লাস এক্স প্লাস -1 ইন্টু 4, এবং এটা কি কোনো চার্জ আছে এই যৌগে? কোনো চার্জ নেই, তাহলে কি হবে ইকুয়ালস টু 0। সো 2 প্লাস এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0। সো এক্স হবে কত +2, এক্স হবে +2, মানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +2। এইটা আমি তোমাদেরকে এইচডব্লিউ দিতে চাই, এটা একটু এইচডব্লিউ করবা এবং আমার গ্রুপে পোস্ট করতে পারো, গ্রুপের লিংকটা ডেসক্রিপশন বক্সে আছে, বা আমাকে ইনবক্সে করতে পারো যে ভাই আমি এটা করছি, আপনি শিখেছেন, আমি পারছি। আচ্ছা, ডাইক্লোরিন হেপ্টাক্সাইড Cl2O7, এখানে ক্লোরিনটা বের করতে বলছে। সো ধরে নিব ক্লোরিন ইকুয়ালস টু x, সো x ইনটু 2 প্লাস -2 ইনটু 7 না ইকুয়ালস টু 0। তাহলে কি হচ্ছে 2x -14 ইকুয়ালস 0। তো x এর ভ্যালু হচ্ছে +7, ক্লোরিনের জারণ সংখ্যা +7 হয়ে গেছে। ওকে, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এবার একটা খুবই ইন্টারেস্টিং এবং আমার খুব পছন্দের একটা টপিক বা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা আমি শুরুতে বলছিলাম যে জারণ সংখ্যার ক্ষেত্রে অনেক ইন্টারেস্টিং ব্যাপার পাওয়া যায়। তো সেটা হচ্ছে জারণ সংখ্যা কখনোই যোজনীর থেকে বেশি হয় না। ওকে, ধরো তোমার এখানে কারটা বের করতে বলছে, সালফারেরটা বের করতে বলছে, সালফারের সর্বোচ্চ যোজনীকে 6 না, মানে সালফার যোজনী কি কি হইতে পারে 2, 4 আর 6, সর্বোচ্চ কে 6। তো এই 6 থেকে সালফারের জারণ মান কখনোই বেশি হবে না। আর যদি কখনো বেশি হয়ে যায় তাহলে সেই মৌলের সর্বোচ্চ যোজনী মানে 6ই হবে তার জারণ মান। সো আমরা এই যে পারঅক্সি মনোসালফিউরিক অ্যাসিড দিয়ে যদি আমরা বের করি সালফারের যোজনী জারণ মান, তাহলে দেখবা কিছু একটা পাচ্ছি যেটা তার যোজনী থেকে বেশি। সো প্রথমে আমরা কি করি, আমরা প্রথমে ধরি যে সালফারের জারণ মান কত x। এবার আমরা এখান থেকে বের করি, সো হাইড্রোজেনের জারণ মান কত +1,
ইন্টু 2, যেহেতু দুইটা পরমাণু আছে, প্লাস এক্স প্লাস মাইনাস 2 ইন্টু 5। ওকে, ইকুয়ালস টু কত হবে? 0, যেহেতু নিরপেক্ষ যৌগ। তাহলে দেখো এখানে কত আসতেছে, 2 প্লাস এক্স মাইনাস 10 ইকুয়ালস টু 0। তাহলে এক্স এর ভ্যালু দেখো এখানে আসতেছে হচ্ছে প্লাস 8, কিন্তু সালফারের সর্বোচ্চ যোজনী কত? সালফারের সর্বোচ্চ যোজনী 6, সো এখানে আসছে 8, মানে জারণ সংখ্যা আসছে 8, যেটা কখনোই সম্ভব হবে না, যে জারণ সংখ্যা কখনোই যোজনী ইলেকট্রন থেকে বেশি হয় না, আর যদি বেশি হয়ে যায় তাহলে তার সর্বোচ্চ যোজনী তার জারণ মান। তো এখানে যেহেতু তুমি 8 পাইছো, তারপরেও তার সালফারের সর্বোচ্চ জারণ মান কত হবে? প্লাস 6 হবে। সো এটাই হচ্ছে তোমার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল, যে কখনো যদি জারণ মান যোজনী থেকে বেশি হয়ে যায় তাহলে সর্বোচ্চ যোজনী তার কি হবে? জারণ সংখ্যা। সো ভাইয়া, আজকের লেকচারে এতটুকুই ছিল। আমার কাছে মনে হয় যে জারণ সংখ্যা নিয়ে এখন তোমাকে কেউ যদি কোনো কিছু জিজ্ঞেস করে, বেসিক হোক, ক হোক, খ হোক, গ হোক, ঘ হোক, তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। এবং এই ক্লাসটা তোমার যদি ভালো লাগে, এই যে এত এত প্র্যাকটিস, এত এত কনসেপ্ট, এই ক্লাসটা তোমার যদি ভালো লাগে তাহলে একটা রিকোয়েস্ট, একটু লাইক করিও, তোমার বন্ধুদের মাঝে আমার চ্যানেলটা একটু শেয়ার করে দিও, যেহেতু একটা ছোট্ট চ্যানেল, শেয়ার করলে খুব উপকার হবে। সাবস্ক্রাইব করতে পারো, এবং তোমার যদি ভালো লাগে বা কোনো যদি ডাউট থাকে তুমি একটা কমেন্ট করতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ।